এই কনকনে শীতে আজকে আমরা সকালে নাস্তায় খাবো জগা খিচুড়ি। জগা খিচুড়ি এই কারণে বলছি, কারণ এর মধ্যে এই যে বাসি ভাত দিলাম, তারপর ছোলা রান্না করা ছিল, তার আগে আমি মসুর ডাল দিয়েছি, 2 ধরনের চাল, চিনি গুঁড়া চাল, জিরা কাঠারি চাল, আর সবজি রান্না করা ছিল ফ্রিজে, সেগুলোও দিয়েছি। এই জন্য আজকের খিচুড়ির নাম দিয়েছি আমি জগা খিচুড়ি। তো চালটা খুব ভালোভাবে আমি মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে দিলাম। বাস একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকলকে আজকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। তো খিচুড়ি তো আমি ওইদিকে তুলে দিয়েছি, আর এদিকে কিন্তু বেগুন ভেজে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজি, আলুর ভর্তা, সাথে যদি ডিম ভাজি থাকে তাহলে দারুণ হয়, তাই না? আমাদের বাসায় তো খিচুড়ি সবাই পছন্দ করে। তো প্রেশার কুকারের ভাপ আমি বের করে দিলাম আজকে নিজে থেকে। আমি কিন্তু সাধারণত প্রেশার কুকারের ভাপ বের করে দেই না। তো কি হয়েছে, আমার বর কিন্তু রেডি হয়ে আছে, নাস্তা খাওয়ার পরে ও বাহিরে যাবে। এজন্য আমি আজকে প্রেশার কুকারের ভাপ নিজে থেকেই বের করে দিলাম। তো হয়ে গিয়েছে। আমরা যেহেতু গলা খিচুড়ি খাই, তো এখন আমি গরম পানি দিয়ে বাস একটু ঘাঁটে নেব। আর এদিকে বেগুন ভাজি হয়ে গিয়েছে, আর তুরাবি আলুর ভর্তা করে নিয়েছে। খেয়াল করেন, আমার বর এসে এখান থেকেই খাবারটা বাড়ার আমাকে সময় দেয়নি, সে এখান থেকে এসেই নিয়ে চলে গেল। তো আমি তার সঙ্গে সঙ্গে এসে বললাম যে একটু খিচুড়িটা খেয়ে বলো তো কীরকম হয়েছে, কারণ আজকে অন্যরকমভাবে রান্না করেছি। তো আমার বর খেয়ে রিয়াকশান দিচ্ছে, আপনারা তো বুঝতে পারতেছেন যে কীরকম টেস্ট হয়েছে। আসলে আজকের খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়েছিল। তো বাকি খিচুড়িটা তুরাবি রাইস কুকারে ঢেলে নিয়েছে। এই যে তুরাবি, তুর্য আর আমরা তিনজনেই সকালে নাস্তা করে নেব। তো তুর্যের জন্য ওয়েট করতেছি। ও কোচিং থেকে আসার পরে শুয়ে পড়েছিল, তো ওকে ডাকা হয়েছে। ও ওঠার পর একসঙ্গে নাস্তা করে নেব। তুরাবি আমাদের জন্য টেবিলটা রেডি করে নিচ্ছে, আর আমি এই ফাঁকে একটু টিস্যু হোল্ডারে টিস্যু দিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকের ব্লগে আমি শেয়ার করব সংসারের প্রয়োজনীয়তার কারণে নতুন পথে চলার একটা ইচ্ছা আমার। তো এটার জন্য একটু একটু করে আমি সামনে আগাচ্ছি। তো আজকের ব্লগে তাই শেয়ার করব। আসলে রান্নাঘর, ঘরের কাজের ফাঁকে নিজের জন্য কিছু করার ইচ্ছা কিন্তু আমার অনেক আগে থেকেই। সেই ইচ্ছাটা এখন আমার সংসারের খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এর আগেও আমি একবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সাকসেস হয়নি। তারপরেও আমি আলহামদুলিল্লাহ বলে অ্যাকসেপ্ট করেছি, কারণ আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, আর নিশ্চয়ই এর থেকে বেটার কোনো রাস্তা আমাকে আল্লাহ দেখাবে, যার কারণে সেটা হয়নি। কিন্তু মন খারাপ হয়েছিল যে আমার ভালোবাসার আপু আন্টিরা অনেক আশা করে আমাকে সেই জিনিসগুলো আনতে বলেছিল, কিন্তু আমি আনতে পারিনি। আমার শরীরের মধ্যে যে মরণব্যাধি অসুখ, এটা যে আর কত তিলে তিলে আমাদেরকে ক্ষয় করবে। আর এত পরিমাণে লন হয়ে গিয়েছে, এই লনের কথা চিন্তা করে। তাছাড়া আমার হাজব্যান্ডের আর চাকরির 1 বছর আছে, সে 28-এ রিটায়ার্ড করবে। এই চিন্তা করেই কিন্তু নতুন পথে যাত্রা শুরু করতে চাচ্ছি আমি। তো এটার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আর দোয়া খুব বেশি প্রয়োজন। এটার জন্য আমার কিছু টাকা লাগবে, আর আপনারা তো কম বেশি জানেন যে আমি এইভাবে ব্যাংকের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু টাকা জমাই। তো আজকে আমি এই রান্নাঘরের ব্যাংকটা ভাঙবো। শুধু এটা না, এটার সঙ্গে আরেকটা ব্যাংক আছে, সব ট্রাই করছি, হয়ে গিয়েছে। এটা রিফিল করার লাগবে পর কয়েকদিন। এই ব্যাংকটাও আজকে ভাঙবো। এই দুটো ব্যাংক ভাঙবো। কিসের জন্য ভাঙবো সেটা আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। তো রাবি, এখানে আসো তো বাবা, আমাকে একটু হেল্প করো তো, লাইটটা দিই। এই যে ব্যাংক দুটো ভাঙবো, তুরাবির সহযোগিতায় আমি এই ব্যাংক দুটো এখন ভাঙবো। অল্প ভাঙবো। পেপার এদিকে আজকে পেপার, তুমি আমাকে পুরনো পেপার দাও একটা। মোটামুটি এই ব্যাংকটা কিন্তু আমি অনেকবার ভেঙেছি, এটা টেকনিক আমার।
ভাঙার পরে কিন্তু আমি এটা আঠা দিয়ে আবার লাগিয়ে রাখি, আবার এটাতে টাকা জমাই। তো এটাতে খুব বেশি আমার টাকা হয়নি, কারণ কিছুদিন আগে আমি ভেঙেছিলাম রান্নাঘরের কড়াই নেওয়ার জন্য, কিন্তু ওটাতে মেবি কিছু টাকা হবে। তো প্রথমে কমটা দিয়েই শুরু করি। আমি যেটা করি, এই যে এটা আঠা দিয়ে যেহেতু লাগানো, আঠা বলতে গ্লু গান, তো এটা জাস্ট চারা দিলেই হয়ে যায়, উঠে যায় এই যে এইভাবে। তো এটাতে খুব বেশি হয়নি। আচ্ছা, আমাকে বসতে হবে, বসি, আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আমি যে কিছু একটা করব এটা কিন্তু চিন্তাধারা আমার দীর্ঘদিন ধরে ছিল। আমি একটু একটু করে বিভিন্ন জায়গায় কিন্তু টাকা জমিয়েছি, কিন্তু আরও কিছু আমার টাকার প্রয়োজন দেখে আমি এই মাটির ব্যাঙগুলো ভাঙছি। শুধু এখানে তো আপনাদের কাছে দুটো শেয়ার করলাম, আরও কিন্তু আমার মাটির ব্যাঙ আছে। বাস এতটুকুই শেষ? না, আছে আছে। দীর্ঘদিন ধরে মাটির ব্যাংকে একটু একটু করে আমি টাকা জমিয়েছি। খুব যে বেশি আমি পেয়েছি এখান থেকে টাকা তাও না, কারণ মাঝে মাঝে যখন সমস্যা হয়েছে এখান থেকে আমি টাকা বের করেছি, আবার টাকা ঢুকিয়েছি। তো যার কারণে খুব বেশি আমি টাকা পাইনি, যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এভাবে টাকা জমানোর উদ্দেশ্য একটাই, যে নিজের পায়ে দাঁড়ানোর সাহস, আমার বরকে সহযোগিতা করা। যার কারণে কিন্তু আমি ধীরে ধীরে বিভিন্ন জায়গায় টাকা জমিয়েছি। এভাবে আমি আমার বিবাহিত লাইফে 25 বছর ধরে টাকা জমাই, আর আমার সংসারে A to Z কিন্তু আমার এইভাবে জমানো টাকা দিয়ে করা। আমার বিশ্বাস এবারও আল্লাহ আমাকে নিরাশ করবে না। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার জন্য দোয়া করবেন। আমি যে উদ্দেশ্যে আজকে মাটির ব্যাংক ভেঙেছি সেই উদ্দেশ্যের জন্য আমি সফল হতে পারি, আর আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কখনোই সেটা সম্ভব না। তো আমার জন্য দোয়া করবেন। আমার এই অসুখটার কারণে শারীরিক মানসিক যে কষ্ট, তার থেকে বড় কষ্ট একটা অপরাধ বোধ কাজ করে। কারণ আমার পিছনে আমার বরের সব জমানো পুঁজি শেষ, তারপর আবার অনেক লন হয়ে গিয়েছে। এটাও যদি ওটার মতো এরকম করে একটু ভাঙ্গা যেত, তাহলে পরবর্তীতে আমি এটা আবার টাকা জমানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারতাম। এতখানি ফুটা দিয়ে বের হবে? হবে। দেখি এতখানি ফুটা দিয়ে কেমনি, আগে ময়লাই বের হচ্ছে, একটু কষ্ট করে বের করতে হবে। আচ্ছা, আমি বের করি, তারপরে দেখাবো কি আছে, কতখানি হলো এটাতে। গত ব্লগে আমি শেয়ার করেছিলাম ছাদের রান্নাবান্না, সেই সাথে মার ওখানে গিয়েছিলাম, আমার দাদা বাসার গ্রামের বাড়ি। তো অনেক আপু আন্টিরা পছন্দ করেছে, আর আমি বলেছিলাম যে আমার মধ্যে কী পরিবর্তন ছিল। তো অনেক আপুরাই কিন্তু বুঝতে পেরেছে যে আমি সেদিন চশমা পরেছিলাম। তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর উম্মে সালমা আপু জানতে চেয়েছে যে আমার কি চোখে সমস্যা হয়েছে, আমি কেন চশমা পরেছি, এটা কি পাওয়ার চশমা? হ্যাঁ আপু, আমার চোখের সমস্যা হয়েছে। আসলে আমি যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম তখন শঙ্কর নেত্রালয়ে আমি চোখ দেখিয়েছিলাম। তো আমার চোখে সমস্যা বলতে খুব ভালোই সমস্যা হয়েছে, দূরে কাছে দুটোই সমস্যা হয়েছে। আর নাই, এইটুক ছিল? বলো কি, আমার কাছে তো মনে হচ্ছে এটাতে আমি আরও অনেক বেশি পাইতাম। আসলে এই ক্যান্সার ওষুধের ট্রিটমেন্ট এমন যে ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশের মধ্যে কিন্তু ইফেক্ট পড়ে, যেটা এখন আমার হচ্ছে। তো চশমা এই জন্যই পরা, আর এটা কন্টিনিউ করতে বলেছে, শুধুমাত্র গোসলের সময় আর রাত্রে ঘুমানোর আগে খুলে রাখতে বলেছে। তো টাকাগুলো আমি আর আমার মেয়ে দুজনে এখন হিসাব করে নিচ্ছি। মনটা একটু খারাপ হয়ে গিয়েছে, কারণ আমি ভেবেছিলাম যে একটা ব্যাংকে থেকে বেশ পরিমাণে টাকা পাবো। আসলে আমি যতখানি জমিয়েছি সেটাই তো পাবো, তাই না? এতখানি হয়েছে, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যে সংসার থেকে যে জমিয়েছি এটাই অনেক বড়। তো টাকা দিয়ে আমি কি করব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। তো আপনাদের সহযোগিতা আবারও বলছি আমার খুব দরকার। এদিকে আমি ছাদে চলে এসেছি, আমার বর অনেকক্ষণ ধরে ছাদে কাজ করতেছে,
আজকে রোদ উঠেছে, এই জন্য ছাদের মধ্যে কাজ করতেছে। এখানে যে ঝাঙ্গিটা ছিল এটা ভেঙে গিয়েছিল, তো এটা খুলে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা একদম ড্যাম হয়ে গিয়েছে, কারণ এখান থেকে পানি মাটি সব এই যে নিচের মধ্যে পড়ে ভিজে আছে। তো এই জায়গাটা পরিষ্কার করতে লাগবে। আজকে ইয়ে করছি তো, শুকিয়ে গেলে ওই জায়গাটা তখন টানি আজকে নেওয়া যাবে না, যে পানি টানি দিছি তো। গুলো এত ছোট অবস্থায় পাখি ঠকর দিচ্ছে। উই ফলগুলো খাওয়া যাবে না, আর একদম শুকিয়ে কিছু কিছু একদম পুরোট হয়ে গিয়েছে। আজকে রোদ উঠেছে, তারপরও কুয়াশা। রোদ যদিও উঠেছে কিন্তু বাতাস আছে, বাতাসের কারণে ঠান্ডা ফিল হচ্ছে। এবার মনে হয় গাছে মুকুল আসবে না, নতুন করে পাতা বের হচ্ছে। দেখা যাক কি হয়। বাতাস আছে প্রচুর। খেয়াল করেছেন কিরকম বাতাস? আমাদের কিন্তু টমেটো গাছে টমেটো ধরেছে। আজান হচ্ছে আজকে শুক্রবার, যেহেতু শুক্রবারে তো আজান একটু আগে আগে হয়। এই টমেটো বাজারে যখন দাম কমে যায় তখন আমাদের কাছে টমেটো আমরা খেতে পারি। গাছ লাগিয়েছি কিন্তু আগে, কিন্তু টমেটো ধরলো কত দেরিতে। যাক ধরেছে তো, আলহামদুলিল্লাহ। বাতাস প্রচুর। বেশ কয়েকটা গাছে টমেটো ধরেছে, এখানেও ধরেছে। এই যে এই গাছেও ধরেছে, খেয়াল করেছেন? এই যে ছোট্ট হয়ে আছে। এই গাছের টমেটো মেবি বেশ একটু বড় হয়েছে। এই যে এখানে এই যে এই দুটো বেশ বড় হয়েছে। তারপরও এগুলো তোলার উপযোগী হতে হতে বাজারে টমেটোর দাম কমে যাবে। ও বাতাস আজকে অনেক, তো ফেলে দাও। কয়েকটা ঝিঙ্গা আছে। এই যে কালকে আমি রসুনের গাছ হয়েছিল তো লাগিয়ে দিয়েছি ক্যারেটের মধ্যে। গিজার দিয়েছো কিন্তু আজানো হচ্ছে, সূর্য যে কখন আসবে। এবার বেশি কমলা ধরেনি গাছের মধ্যে, আর গাছটা আমরা এবার কাটিংও করে দেইনি, এদিকে কতগুলো ডাল মরে গিয়েছে। গত ব্লগে পাপড়িস কিচেন 8878 আইডি থেকে আপু কমেন্ট করেছিল। আপুর কমেন্ট পড়ে যেটা জানতে পারলাম যে 10 তারিখে 10 জানুয়ারি আজকে আপুর বাবার মৃত্যুবার্ষিকী। তো আমার ইউটিউব পরিবারের সকলকে বলবো আপুর বাবার জন্য দোয়া করবেন। আরেকজন কমেন্ট করেছিল OOHG4Z আইডি থেকে, তো ওনার মার মৃত্যুবার্ষিকী ছিল 9 তারিখে। এ মাসেই কিন্তু আমার মার মৃত্যুবার্ষিকী 25 জানুয়ারি। তো আমরা সবাই সকল মা বাবার জন্য দোয়া করব যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন। কিছু বুঝতে পারতেছেন? আমি গত ব্লগে বলেছিলাম, একজনের কমেন্ট পড়েছিলাম, নাইম আইডি থেকে কমেন্ট করেছিল। উনি বলেছিল যে আমি যেন এই পাখিটার নাম কি ভুলে গেলাম, ভুলে গিয়েছি, কয়েল পাখি। তো নাইম আইডি থেকে আমাকে কিন্তু বলেছিল যে কয়েল পাখি যেন আমরা পালতে পারি। তো আমারও কিন্তু অনেকদিন ধরে ইচ্ছা ছিল কয়েল পাখি পালার। রাত্রেবেলা
চট দিয়ে কিন্তু এদেরকে ঢেকে রাখা হয়েছিল যেন না এদের শীত লাগে, কিন্তু তারপরও একটা মারা গিয়েছে। দুটো খাঁচার মধ্যে নিয়ে রাখা হয়েছে, দেখা যাক কি হয়। খাবারের ব্যাপারে আসার পর থেকেই আমরা সরিষা দানা দিচ্ছি। কোয়েল পাখি কী খাবার খায় জিজ্ঞেস করা হয়েছিল দোকানে, তো বলেছে যে সব ধরনেরই খাবার খায়। তো কালকে থেকে এরা সরিষা দানা খাচ্ছে। এদিকে খেয়াল করেন আমাদের গাছের শিমলা মরিচগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। তো মাহবুবা লতন 8989 আইডি থেকে আপু কমেন্ট করেছিল গত এক ব্লগে। তো আপু বলেছে যে ক্যাপসিকামের পাতা শাক হিসেবে ভাজি করে খেতে নাকি অনেক টেস্টি। সত্যি কথা বলতে এটা আমার একদমই জানা ছিল না। অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে তুমি যে কানাডা থেকে আমার ভিডিও দেখো, সত্যি মন থেকে তোমার জন্য ভালোবাসা আর দোয়া রইল। এমডি সুমাইয়া আপু না কাফসুর আপু জিজ্ঞেস করেছিল যে এই গাছের নাম কি, যদিও আমি কমেন্টে বলেছি, তারপরও গাছটার কাছে যখন এসেছি তো কমেন্টের কথা মনে পড়ে গেল। এই গাছের নাম হচ্ছে এরিকা প্লাম। গাছটা বেশ বড় হয়ে গিয়েছে, কিন্তু ছোট হলেই আরও বেশি ভালো লাগতো। নার্সারিতে ছোট আমি খুঁজেছিলাম, পাইনি। আর একটু যে ঝাপালো পেয়েছিলাম 1000 টাকা করে যাচ্ছিল। তো 1000 টাকা করে গাছ নেওয়া। এদিকে আমাদের সুপারি গাছগুলোর সুপারি দেখেন, সুপারি ধরেছে যে। সুপারি একমাত্র আমার শাশুড়ি খেত পানের সঙ্গে। এখন এই সুপারিগুলো পড়ে যায় নিজে থেকে, আর সকালবেলা বাচ্চারা এসে নিয়ে যায়। আর এই সুপারি গাছে কাউকে উঠিয়ে দিয়ে সুপারি পাড়াটাও কিন্তু একটা রিস্কের ব্যাপার, ভয় লাগে। আম গাছে এবার মুকুল আসবে কি না জানি না, এখনো অবধি কোনো কিছু বোঝা যাচ্ছে না, না নতুন পাতা না গাছের মুকুল। দেখা যাক কি হয়। গত বছরে কিন্তু কয়েকটা আম দিয়েছিল, দেখা যাক কাঁঠাল গাছে কয়টা কাঁঠাল ধরে। নিচে নেমে যাব এখন। আচ্ছা, আরেকটা জিনিস শেয়ার করি, খেয়াল করেন আমরা মশারি দিয়ে দিয়েছি। কবুতর যে থাকে ওইদিকে বিড়াল এসে ডিস্টার্ব করতো, এই জিনিসটা যদি আগে আমার মাথায় আসতো তাহলে কিন্তু আমাদের অনেক কবুতর থেকে যেত। এটার আইডিয়া অবশ্য দিয়েছিল আমার ছোট বোন। রসুন এইভাবে থাকা অবস্থায় গাছ বের হয়েছে, আর আমি কিন্তু লাগিয়ে দিয়েছি। দেখা যাক কতখানি হয় বড়। এই যে খেয়াল করেন গাছ বের হয়েছে, কিন্তু এই অবস্থায় গাছ বের হচ্ছে। নিচে চলে এসেছি আমি। খেয়াল করেছেন তুরাবি আজকে বাটি কেক বানিয়েছে। এর আগের দিনে বানিয়েছিল মগ কেক, সেম প্রসেসিংয়ে বানিয়েছে 3 মিনিটে। তো মাশাল্লাহ আজকের কেকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ও তো খুব খুশি, কারণ গত 2 বার ধরে কেক বানাচ্ছে, খুব সুন্দরভাবে হয়েছে। তো আমাকে ডেকে বলতেছে যে মা তুমি কেকটা কেটে নাও। আসলে তুরাবি খুব মন খারাপ করেছিল যখন আমার জন্মদিনের জন্য কেক বানাতে গিয়েছিল। ও কিন্তু 2 বার ট্রাই করেছিল, কেক হয়নি, যার কারণে ও আমাকে দিয়ে কেকটা কাটালো। তো মাশাল্লাহ কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, আপনারা খেয়াল করেন। আজকে আমি অনেক কথা বলেছি, জানি না কথাগুলো শেয়ার করা ঠিক হয়েছে কি হয়নি। তো যদি ঠিক না হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গতকালকে আমি ব্লগ দিতে পারিনি, শরীর মন দুটোই খারাপ ছিল। আজকের মতো এই পর্যন্ত, আগামী ব্লগে আরও কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।